আসসালামু আলাইকুম, আমি জুবাইর মাহমুদ ইফাত আবার চলে আসলাম আপনাদের সাথে ইকোনমিক্স সেকেন্ড পেপারের যেই সলভ ক্লাস এবং যেই রিভিশন ক্লাস ওই ক্লাসগুলো নিয়ে। এর আগে আমি অন্যান্য বিষয়ের উপর ক্লাস করিয়েছি, তো আজকে আমরা আসলে টেস্ট পেপার সলভিং বা রিভিশন ক্লাস যেটাই বলা হোক সেইটা করব। তো আমরা আজকে পড়বো যেটা, সেটা হলো আমাদের চ্যাপ্টার 7 ইকোনমিক্স সেকেন্ড পেপারের উপর, যে চ্যাপ্টারটি মূলত হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির উপর। এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেকেন্ড পেপারের জন্য, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের একটা না একটা সৃজনশীল কোশ্চেন থাকে। এবং আজকের আমরা যে এই ক্লাসগুলো সলভ করি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানের যে বিষয়গুলো আছে এইখান থেকে আমাদের মাত্র মাত্র ধরো তুমি এক্ষেত্রে মাত্র দুইটা ম্যাথ আছে, ঠিক আছে, দুইটা ম্যাথ এক্ষেত্রে আছে। আর ধরো তুমি দুইটা যদি করো, দুইটা থিওরি যদি ধরো, থিওরি টাইপ দুই তিনটা যদি থিওরি টাইপ কোশ্চেন ধরো, তাহলে এই কোশ্চেনগুলো যদি শুধুমাত্র তুমি সলভ করে যাও তাহলেই তুমি এই জায়গা থেকে শিওর একটা কোশ্চেন তুমি হুবহু কিংবা তোমার একদম ওই ধাঁচের একটা কোশ্চেন তুমি এই ক্ষেত্রে কমন পাবা, ঠিক আছে। তো আমরা যদি যাই এই ক্ষেত্রে দেখি যে আসলে এটা হয় কিনা। তো আমরা যদি দেখি, প্রথমে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এ বলা হচ্ছে সূচক সংখ্যা কি। সূচক সংখ্যা হচ্ছে আমাদের, দেখো ভাইয়া, সূচক সংখ্যা হচ্ছে কোনো নির্দিষ্ট বছর যেটা ভিত্তি বছর ধরা হচ্ছে তুলনায় বিবেচ্য বছর, অর্থাৎ আমরা যে বছরটার তুলনা করছি সেই বছরে অর্থনীতিতে দাম স্তরের উঠানামা তথা অর্থের মূল্যের যে হ্রাস বৃদ্ধিটা। ধরো তুমি এই ক্ষেত্রে বলা হচ্ছে এখন আমাদের 2024 সাল, ঠিক আছে, 2024 সাল। বর্তমানে ধরো তুমি চালের দাম আছে তোমার কত টাকা, ধরো 80 টাকা আছে চালের দাম। এবং ধরো আরেকটা বছর যেটা তুমি ভিত্তি বছর হিসেবে যদি ধরো, ভিত্তি বছর হিসেবে তুমি ধরতে পারো এই ক্ষেত্রে ধরো 2022 সাল, যে ক্ষেত্রে আমাদের চালের দাম ছিল 70 টাকা, ঠিক আছে। এখন আমাদের এইটা ছিল, দেখো এটা হচ্ছে ভিত্তি বছর, ঠিক আছে, এটা ভিত্তি বছর। এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের তোমার হিসাবি বছরটা, ঠিক আছে। এখন এই ভিত্তি বছরের তুলনায় হিসাবি বছরে অর্থের মূল্যে যে হ্রাস বৃদ্ধিটা, এই যে চালের দাম এখন 80 টাকা আর তখন ছিল 70 টাকা, এই যে হ্রাস বা বৃদ্ধি, এই যে এখন যে বৃদ্ধি পেয়েছে 10 টাকা, ঠিক আছে, 10 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এইটার হিসাবটাকে মূলত আমাদেরকে বলা হচ্ছে সূচক সংখ্যা, ঠিক আছে। তো আমরা যদি এবার খতে দেখি, খতে দেখো বলা হচ্ছে অর্থ সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতির মূল কারণ, ঠিক আছে। মুদ্রাস্ফীতি বলতে আসলে কি বোঝায়? মুদ্রাস্ফীতি বলতে, মুদ্রা বলতে আমরা টাকা বুঝি বা অর্থকে বুঝি, আর স্ফীতি বলতে বোঝানো হয় আধিক্যর বিষয়টা, ঠিক আছে। তো দেখো তুমি এই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটার মধ্যে কিন্তু এইটার অ্যান্সারটা আছে, মুদ্রাস্ফীতি মানে মুদ্রার আধিক্য, আর এই ক্ষেত্রে দেখো অর্থ সরবরাহ বৃদ্ধি একই বিষয়। তার মানে কিন্তু যেহেতু দুইটার অর্থটা একদম সমার্থক, অতএব আমরা বুঝতে পারি কিন্তু যে আসলে এক্ষেত্রে অর্থ সরবরাহ বৃদ্ধিটা কিন্তু মুদ্রাস্ফীতির একটা মূল কারণের মধ্যে পড়ে। যেমন কিভাবে পরে, এখন যদি আমরা ওই বিষয়টা একটু করি, দেখো এক্ষেত্রে বলা আছে যে তোমার সরকার কর্তৃক প্রচলিত অর্থের যোগান, ঠিক আছে। ধরো তুমি এখন যেই পরিমাণ টাকা আছে এবং তোমার যেই পরিমাণ দ্রব্য আছে, ধরো তুমি দ্রব্য আছে তোমার 20 বিলিয়ন টাকার দ্রব্য আছে, ঠিক আছে, 20 বিলিয়ন টাকার দ্রব্য আছে, এবং মার্কেটে তোমার টাকা আছে কত, মার্কেটে তোমার টাকা আছে 20 বিলিয়ন টাকাও তোমার আছে, ঠিক আছে, 20 বিলিয়ন টাকাও আছে। এখন কিন্তু তুমি দেখো এই দুইটা কিন্তু ব্যালেন্স আছে, ঠিক আছে, মুদ্রাস্ফীতিটা কিন্তু শূন্য। কিন্তু যখন তুমি ধরো এই ক্ষেত্রে এই 20 বিলিয়ন না থেকে এই ক্ষেত্রে ধরো তোমার সরকার বললো যে আমরা তো বলতেই পারি যে আরে টাকশাল থেকে টাকা বেশি করে ছাপাই নিলেই তো, তাহলে তখন আমরা 40,000 টাকা বেতন পাই, আমরা তখন 1 লাখ টাকা বেতন পাবো বা 80,000 টাকা বেতন পাবো। এখন ধরো সরকার এই কাজটা করলো, তোমার এখন মার্কেটের টাকা হলো তোমার কত, $40 বিলিয়ন টাকা তোমার দিয়ে দিল, কিন্তু দ্রব্য কি বাড়ছে? দ্রব্য কিন্তু বাড়ে নাই, ঠিক আছে। অতএব এই ক্ষেত্রে কি সমস্যা হবে দেখো তুমি, তখন কি হবে, তোমার দ্রব্যের যেহেতু বাড়ে নাই কিন্তু তোমার এই ক্ষেত্রে মুদ্রা পরিমাণ বেড়ে গেছে, এবং তারপর কি হয়ে যাবে, তোমার এই যে তোমার 20 বিলিয়ন টাকা দিয়ে তুমি যেই দ্রব্যটা কিনতে পারতা, এখন তোমার 40 বিলিয়ন টাকা দিয়ে কিন্তু তোমার ওই জিনিসটা কিনতে হবে। মুদ্রাস্ফীতির খুব একটা সুন্দর বিষয় আছে, যেমন আমরা দেখো ছোটবেলায় একটা কাপড় পরলে যদি বড় হয়ে যায় আমরা বলি যে কাপড়টা ছোট হয়ে গেছে। কাপড়টা কি আসলে ছোট হয়ে যায়? কাপড় কি কখনো ছোট হইতে পারে? কাপড় ছোট হয় না, আমরা বড় হয়েছি। ঠিক এইরকম ভাবে একটা ইলিউশন কিন্তু আমাদের মাঝে আছে। যেমন আমরা যদি বলি, ধরো তুমি এই যে চালের যে বিষয়টা, 2022 সালে চালের দাম ছিল, ধরো তুমি এই ক্ষেত্রে আমি আর একটু ম্যাথকে আর একটু সহজ করার জন্য এই ক্ষেত্রে বলি, তোমার চালের দাম ধরো ছিল এই ক্ষেত্রে তোমার 40 টাকা, 40 টাকা ছিল, এবং এই ক্ষেত্রে 24 সালে এসে হয়ে গেল 80 টাকা।
এখন আমরা কি বলবো যে এক্ষেত্রে তোমার চালের দাম বেড়ে গেছে, চালের দাম দ্বিগুণ হয়ে গেছে, যেটা আমরা নর্মালি বলি যে চালের দাম দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু চালের দামটা কি আসলে দ্বিগুণ হয়ে গেছে? চালের দাম দ্বিগুণ হয় না, টাকার মান অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? তখন তুমি 40 টাকায় যেই পরিমাণ জিনিস কিনতে পারতা, এখন তুমি 80 টাকায় ওই পরিমাণ জিনিস কিনতে পারো। যেমন ধরো আমরা যখন যুদ্ধ পরবর্তী সময় আমরা $1 ছিল তোমার, $1 সমান কত টাকা ছিল? $1 সমান তোমার 40 টাকা ছিল, ঠিক আছে? 40 টাকা ছিল। কিন্তু বর্তমানে $1 সমান কত? $1 সমান কত? $1 সমান তোমার 100 টাকা প্লাস, ঠিক আছে? 100 টাকা প্লাস, এক্সাক্ট আমার মনে নেই, 100 টাকা প্লাস। এখন তুমি কি বলবা, ডলারের দাম বেড়ে গেছে নাকি টাকার দাম কমে গেছে? ডলারের দাম বাড়ে নাই। কারণ কি, ডলার এটা তোমার পৃথিবীব্যাপী একটা তোমার বাণিজ্য করার একটা নির্দিষ্ট একটা তোমার বিষয়, এই তোমার একটা মানদণ্ড বলা যায় ডলারকে, ঠিক আছে? ডলার যদি আমেরিকার মূল এই তোমার অর্থনীতি অর্থকে তোমার ডলার বলা হয়, কিন্তু তবুও কিন্তু ডলারটা কিন্তু বর্তমান বিশ্বে তোমার আন্তর্জাতিক যে আছে বাণিজ্য, তার মূল মুদ্রাটা হচ্ছে ডলার। অতএব ডলারের দাম কিন্তু কমে বা বাড়ে না। ডলার কিন্তু তখন $1, এখনো $1, কিন্তু এক্ষেত্রে কি হয়ে গেল? এক্ষেত্রে কিন্তু আমাদের তোমার কি হইলো? এক্ষেত্রে কিন্তু দেখো আমাদের টাকার মান কমে গেছে, কারণ তখন আমরা 40 টাকা দিয়ে $1 করতে পারতাম, এখন আমরা 100 টাকা দিয়ে $1 করা লাগতেছে, ঠিক আছে? ঠিক এই বিষয়টাই তুমি দেখো, যখন তোমার এই যে তোমার দেখো দ্রব্যের পরিমাণ আছে 20 বিলিয়ন, কিন্তু তোমার টাকা আছে 40 বিলিয়ন, এই তোমার অর্থটা বাড়াই দিল, তোমার তখন বেতন হয়তো বা 40,000 থেকে 80,000 টাকা হয়ে যাবে, কিন্তু তখনও তুমি 1 কেজি চাল কিনে খাইতে পারতা। এখন তোমার বেতন বৃদ্ধি পাওয়ার পরও তুমি 1 কেজি চালই কিনতে খেতে পারবা, ঠিক আছে? এই বিষয়টাই তোমার। তো আমরা যখন বলি যে সরকার তো চাইলে টাকা বৃদ্ধি করতে পারে না, এটা বৃদ্ধি করা উচিত হবে না, কারণ তখন মুদ্রাস্ফীতি হয়ে যাবে, যেমন জিম্বাবুয়েতে হচ্ছে কিংবা ভেনেজুয়েলাতে হচ্ছে। বস্তা ভরে টাকা নিয়ে গিয়ে তোমার ব্যাগ ভরে খাবার আনতে হচ্ছে, মানে তুমি বস্তা করে নিয়ে ভ্যান দিয়ে তুমি বস্তা করে নিয়ে টাকা নিয়ে যাচ্ছ। 100 বিলিয়নের টাকা আছে, তারা 100 ট্রিলিয়নের টাকা আছে, 100 ট্রিলিয়ন টাকা। বাংলাদেশে মনে করো পুরো পৃথিবী জুড়ে মনে হয় 100 ট্রিলিয়ন মানে নাই, ঠিক আছে? 100 ট্রিলিয়ন বা এরকম 100 ট্রিলিয়ন ডলার, কি পরিমাণ ডলার, ঠিক আছে? অথচ তাদের একটা মুদ্রার মান হলো 100 ট্রিলিয়ন, ঠিক আছে? কিন্তু তারা দেখা যায় যে তোমার আমরা যেটা 100 টাকা দিয়ে যেই দ্রব্যটা কিনতে পারি, তারা ওই 100 ট্রিলিয়ন দিয়ে ওই দ্রব্যটা কিনতে পারে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারি যে অর্থের সরবরাহ বৃদ্ধিটাই মুদ্রাস্ফীতির মূল কারণ। তারপর যদি আমরা দেখি, এক্ষেত্রে দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে পণ্যের দাম বৃদ্ধি অর্থনীতির যে বিষয়টিকে ইঙ্গিত করছে। পণ্যের দাম বৃদ্ধি, দেখো মিজান একজন স্বল্প আয়ের মানুষ, তিনি বাজারে গিয়ে লক্ষ্য করলেন দিন দিন চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে সরকার পণ্যের ন্যূনতম দাম নির্ধারণ, উৎপাদকের ভর্তুকি প্রদান, ন্যায্য মূল্যে খোলা বাজার বিক্রির ব্যবস্থা করে। এই বিষয়গুলো আমাদের পরে লাগবে ঘতে, কিন্তু ঘতে আমাদের দেখা বলা হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি অর্থনীতির যে বিষয়টি, পণ্য এই যে দাম বৃদ্ধি, এটা কোনটার সাথে আমাদের রিলেট হয়? এটা আমাদের রিলেট করে হচ্ছে মুদ্রাস্ফীতির সাথে। পণ্যের দাম বৃদ্ধি যেটা আসলে একটা ইলিউশন, যেটা আমি মাত্র বলেছি, আসলে এই ক্ষেত্রে টাকার দামটা বা অর্থের মূল্যটা তোমার কমে যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো তোমার উদ্দীপকে পণ্যের দাম বৃদ্ধি আসলে অর্থনীতির কি সেটাকে করছে তোমার এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি। কারণ পণ্যের দাম বৃদ্ধি পাওয়া মানে কি, তোমার তখন দ্রব্য ধরো এই ক্ষেত্রে দ্রব্য এই পরিমাণ আছে এবং তখন তোমার টাকা এই পরিমাণ আছে, কিন্তু পণ্যের যখন তোমার দামটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন কিন্তু দেখো তুমি টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন তোমার মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমার এই ক্ষেত্রে পণ্য আছে এই পরিমাণ, কিন্তু টাকা আছে তোমার এই পরিমাণ, তখন তুমি এই পরিমাণ টাকা দিয়ে কিন্তু এই পরিমাণ দ্রব্যই তোমার কিনতে পারছো, ঠিক আছে? অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে এক্ষেত্রে কিন্তু অর্থের সরবরাহ বৃদ্ধি কিংবা তোমার আরো বিভিন্ন কারণে কিন্তু এক্ষেত্রে দেখো যে পণ্যের যে দামটা বৃদ্ধি পাচ্ছে, আলটিমেটলি সেটা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতির বিষয়টাকে নির্দেশ করে, ঠিক আছে? দেখো এক্ষেত্রে বলতে হবে যে তোমার মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি কাকে বলে, বা মুদ্রাস্ফীতি কি ভাবে ঘটে। যখন আমরা দেখবো যে পণ্যের তুলনায় অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, তখন আলটিমেটলি আমাদের পণ্য যেহেতু বৃদ্ধি পায় না, এবং পণ্য বৃদ্ধি না পাওয়ার ফলে পণ্যের দামটা বৃদ্ধি পায়, যেহেতু অর্থের সরবরাহ বেড়ে যায়, ঠিক আছে? কিভাবে দাম বেড়ে যায়, ধরো তুমি করো এই অর্থনীতির বিষয়টাকে যদি একটু আলাদাভাবে আর একটু করি, দেখো এই ক্ষেত্রে আউট অফ দ্য কনটেক্সট দেখো যে অর্থনীতি কিভাবে কাজ করে। এই ক্ষেত্রে ধরো তুমি আছে আমাদের ধরো তুমি এই ক্ষেত্রে যেটাই করলাম যে $20 বিলিয়ন আছে, ঠিক আছে? $20 বিলিয়ন আমাদের রিজার্ভে আছে, এবং তোমার এই ক্ষেত্রে তোমার কি আছে, ধরো তোমার এই ক্ষেত্রে তোমার $20 বিলিয়ন
দ্রব্য আছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে দেখো নানা কারণে কি কি কারণে মুদ্রাস্ফীতি হয়, এর মধ্যে একটা উন্নয়নশীল দেশের জন্য তোমার এই ক্ষেত্রে কিছু কারণ আছে। যেমন ধরো এই যে মেট্রো রেল বানাচ্ছে, ঠিক আছে, এই যে সরকার যে এত টাকা খরচ করছে তোমার ধরো ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিংবা আরো বিভিন্ন চীন থেকে কিংবা জাপান থেকে যে টাকা আনছে, ঠিক আছে, টাকা এনে যে দেশের মধ্যে ই করছে, খরচ করছে, তার পরিমাণে ধরো তুমি এই ক্ষেত্রে $10 বিলিয়ন আরো বৃদ্ধি পেয়ে এই ক্ষেত্রে তোমার কি হলো $30 বিলিয়ন হলো। কিন্তু তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার দ্রব্যের পরিমাণটা বাড়লো, দ্রব্যের পরিমাণ বাড়লো না। তখন কি হইলো, তোমার যেই দ্রব্যটা একটা লোক তোমার $20 বিলিয়ন দিয়ে খাইতো, সে তখন 20 টাকা দিয়ে খাইতো, ঠিক আছে, ধরো তোমার এই ক্ষেত্রে আমি দিলাম তোমার $20 দিয়ে খাইতো, সে এখন কি করবে, সে বলবে যে আমার তো টাকা বেশি আছে, ঠিক আছে। তখন এইটার ফলে জনগণের হাতে টাকা থাকার ফলে এই দ্রব্য যারা বিক্রি করে তারা বলবে যে না, এটা $20 বিক্রি করবেন, এটার দাম তখন হয়ে যাবে কত, $30। তো আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তখন যখন $20 বিলিয়ন ছিল তখন দাম ছিল $20, যখন আবার $30 বিলিয়ন এসে গেল তখন দাম হলো, তখন তোমার 30 বিলিয়ন আসলো তখন দাম হলো $30। তোমার এই ক্ষেত্রে কিন্তু দেখো তোমার পণ্য কিন্তু বৃদ্ধি পাইলো না, দাম বৃদ্ধি পাইলো। তার মানে কি পণ্যের দামটা কিন্তু তোমার এইভাবে বৃদ্ধি পেয়ে যায় এবং আলটিমেটলি কি হয়, তোমার মুদ্রাস্ফীতি হয়, মানে তোমার এই ক্ষেত্রে টাকার সরবরাহটা বেড়ে যায়, ঠিক আছে। এইটাই তোমার মুদ্রাস্ফীতির মূল কারিগরটা এখানে কাজ করে, ঠিক আছে। তারপর দেখো এইটা, এই যে তোমার আমি প্রথম দিকে দেখো এই ক্ষেত্রে বলেছিলাম যে দুইটা থিওরি, এই দুইটার থিওরির মধ্যে একটা থিওরি হচ্ছে তোমার এই যে এটা, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট থিওরি। এটা কি, সেটা পণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্দীপকের গৃহীত সরকারি পদক্ষেপসমূহ কথা তোমার বলতে হবে। নানাভাবে আসতে পারে, যেমন কি কি সরকারি পদক্ষেপ নিতে পারে বা সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, কিংবা এটা যেমন আছে যেমন উদ্দীপকের যে এইগুলা স্টেপগুলো গ্রহণ করলে এই স্টেপের বাইরে আর কোনো স্টেপ নিতে পারে কিনা। যেমন এই ক্ষেত্রে আমি দেখো 4টা স্টেপের কথা বলা আছে। ন্যূনতম পণ্যের ন্যূনতম দাম নির্ধারণ, উৎপাদকের ভর্তুকি প্রদান, ন্যায্য মূল্যে খোলা বাজার পণ্য বিক্রির ব্যবস্থা গ্রহণ করেছে, ঠিক আছে। তো দেখো এর বাইরেও আর কি কি পদক্ষেপ নিতে পারে, এর বাইরেও আরো পদক্ষেপ নিতে পারে। যেমন তুমি দেখো উৎপাদন বৃদ্ধি, কারণ কি, যেহেতু অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, অর্থের সরবরাহ বৃদ্ধি পেয়ে গেছে, অতএব এক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য হয় অর্থের সরবরাহটা কমাইতে হবে, না হলে কি করতে হবে আমাদের, অর্থের এই ধরো এখানে আছে তোমার যেটা দেখালাম, এখানে আছে ধরো দ্রব্য, এখানে আছে তোমার অর্থের পরিমাণ বেড়ে গেছে। এখন তোমার যদি মুদ্রাস্ফীতি সহনশীল পর্যায়ে আনতে হয় তাহলে কি করতে হবে, এক্ষেত্রে তোমার উৎপাদনটাও বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, তখন আবার সমান সমান এসে পড়বে তোমার, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে অর্থের যোগান নিয়ন্ত্রণ, এক্ষেত্রে কি ছিল, এই যে মুদ্রাস্ফীতি হয়েছে, এটা অর্থের যোগানটা কমায় আনতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, তখন কিন্তু আবার দ্রব্য আর অর্থের যোগানটা কিন্তু আবার সমান সমানে এসে পড়বে, ঠিক আছে, দুইটা বিষয়। তারপরে দেখো খাদ্য ঘাটতি হ্রাসটা মূলত এই ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিটাকে এই ক্ষেত্রে আবার তোমার একটু অন্যভাবে বোঝাচ্ছে, যে খাদ্যের তোমার যেইটা আছে, খাদ্যের যে ঘাটতিটা আছে এটা কমায় আনতে হবে। তারপর দেখো এই ক্ষেত্রে বলতে হবে ঘাটতি ব্যয় হ্রাস, বাজেট ঘাটতি মুদ্রাস্ফীতির অন্যতম কারণ, ফলে বর্তমানে, ঠিক আছে, এই যে বাজেট ঘাটতিটা আছে আমাদের যেই, ঠিক আছে, এর ফলে যে প্রচুর পরিমাণ অর্থই ব্যয় করতে হয়, এই বিষয়টা তোমার করতে হবে, ব্যয় কমাইতে হবে, আমাদের বর্তমান ঘাটতি ব্যয় কমাইতে হবে এবং আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে ব্যয় মেটানোর প্রচেষ্টা করতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে সম্পদগুলো আছে এগুলো তোমার ব্যবহার করতে হবে, যার ফলে বাইরে থেকে আর তোমার টাকাগুলো আমাদের খরচ না করতে হয়, ঠিক আছে। তারপর দেখো আমদানি বৃদ্ধি, এই টাকা কমানোর জন্য কি করতে হবে তোমার, দেখো এই ক্ষেত্রে কি হয়েছে, টাকা কিন্তু আমাদের বেড়ে গেছে কিন্তু আমাদের দ্রব্য কিন্তু কম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই যে বাড়তি টাকাগুলো, এই পরিমাণ যে বাড়তি টাকাটা আছে, এই বাড়তি টাকাটা তোমার, এই বাড়তি টাকা দিয়ে তোমার আমদানি করো, এর ফলে কি হবে, টাকার পরিমাণটা কমে যাবে, টাকার পরিমাণটা ধরো এইটুকু কমে আসলো এবং ধরো এই ক্ষেত্রে তোমার যেই দ্রব্যের পরিমাণটা আবার এই লেভেলে চলে আসলো, অতএব তোমার কিন্তু এই ক্ষেত্রে দেখো তোমার আবার হয়েছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমদানি বৃদ্ধি। কিংবা উৎপাদন ব্যয় হ্রাস, আমাদের দেখো উৎপাদন ব্যয় হ্রাস করতে পারলে কম খরচে উৎপাদিত দ্রব্য সামগ্রী কম দামে বিক্রি করা সম্ভব, এই লক্ষ্যে উৎপাদন ব্যয় হ্রাস করলে কিন্তু মুদ্রাস্ফীতি রোধ হয়। তারপর দেখো রাজস্ব নীতি, সরকারের যে রাজস্ব নীতি আছে, ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে প্রত্যক্ষ কর কি আর পরোক্ষ কর কি, ধরো তুমি যে 2.5 লাখ বা 3 লাখ টাকা ইনকাম করে বছরে, তার কিন্তু কর দিতে হয়, এটা হচ্ছে প্রত্যক্ষ কর, যেটা আমরা ট্যাক্স দিই, ঠিক আছে, কিংবা ল্যান্ডের উপর ট্যাক্স দিই, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। কিন্তু দেখো তুমি যখন তুমি একটা বড় শপে যাও বা শপিং মলে যাও, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাট ট্যাক্স কাটে, ওইটা কি প্রত্যক্ষ কর, ওইটা হচ্ছে পরোক্ষ কর। তুমি ধরো একটা ওষুধ কিনছো,
ওইটার সাথেও কিন্তু একটা ইমপ্লাইড একটা একটা চুপি চুপি একটা কর আছে, যেটা তোমার ধরো ওষুধের দাম আছে তোমার 5 টাকা, এবং ওইটার মধ্যে ধরো 50 পয়সার একটা ভ্যাট আছে সরকার কর্তৃক নির্ধারিত, এবং তোমার ওষুধের দামটা কিন্তু হচ্ছে 5 টাকা 50 পয়সা। এই যে 5 টাকা 50 পয়সা হচ্ছে, এটা কিন্তু পরোক্ষ কর। এইটা তোমার কি করতে হবে, তোমার যেহেতু আমাদের অর্থের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার প্রত্যক্ষ করের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। প্রত্যক্ষ করের পরিমাণটা বৃদ্ধি করলে কি হবে, তোমার ধরো তুমি এখন 2.5 লাখ টাকা ইনকাম করলে ধরো তোমার 10,000 টাকা দিতে হবে, ধরো আর কি, ঠিক আছে, হাইপোথেটিক্যালি ধরো 10,000 টাকা তোমার ট্যাক্স দিতে হবে। তোমার এখন মুদ্রার পরিমাণ বেড়ে গেছে তোমার কাছে, তো এখন কি করতে পারে যে 10,000 টাকা না, তোমার এখন 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। তার ফলে কি হবে, তোমার যে অর্থটা আছে এটা কিন্তু তোমার পরিমাণটা কমে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে সিপিআই এর পূর্ণরূপ কি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিপিআই এর পূর্ণরূপ কি, সিপিআই এর পূর্ণরূপ হচ্ছে তোমার কনজিউমার্স প্রাইস ইনডেক্স, ঠিক আছে, কনজিউমার্স প্রাইস ইনডেক্স সিপিআই এর পূর্ণরূপ। তারপর দেখো অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায়, যেটা আমি কিছুক্ষণ আগে দেখো আমি কিন্তু একটা হিন্টস দিয়েছিলাম, আবারও যদি বলি এক্ষেত্রে দেখো অতিরিক্ত সরকারি ব্যয়, যেমন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যারা আছে, সরকারি ব্যয় যেমন পদ্মা সেতুতে একটা ব্যয়, মেট্রো রেলে একটা ব্যয়, কিংবা বিআরটি লেন করতেছে এটার প্রতি একটা ব্যয়, কর্ণফুলী টানেল করতেছে, এই যে ব্যয়গুলা করতেছে এর ফলে কি হচ্ছে, দেশে কিন্তু একটা অর্থের একটা প্রবাহ কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে তোমার পদ্মা সেতু হইলো, এটা কি কোনো দ্রব্য উৎপাদন করতে পারতেছে না। কর্ণফুলী টানেল কি কোনো দ্রব্য উৎপাদন করতে পারতেছে না। তার ফলে কি দ্রব্য কিন্তু আমাদের উৎপাদন হচ্ছে না, কিন্তু তার তুলনায় কিন্তু আমাদের কি এক্ষেত্রে কিন্তু তার তুলনায় আমাদের কিন্তু অর্থের সরবরাহটা বৃদ্ধি পাচ্ছে। অতএব এই যে সরকারি ব্যয়টা, অতিরিক্ত যে সরকারি ব্যয়টা হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি ঘটতেছে। এই যে আমাদের দেশে যে এই যে দেখো দ্রব্যের দাম যে হুড় হুড় করে বেড়ে যাচ্ছে, এটার পিছনে কারণই হচ্ছে এই যে আমাদের যে প্রকল্পগুলো হচ্ছে, এর ফলে কিন্তু তোমার এই মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে এবং দ্রব্যমূল্যের কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা খারাপ বিষয়, কিন্তু আলটিমেটলি লং রানে যদি সরকার দুর্নীতি কমিয়ে কিংবা আমাদের যে উন্নয়নের এইটা উন্নয়নের যে ধারাটা এটা যদি বজায় রাখতে পারে, দেখা যাচ্ছে 10-20 বছর পরে কিন্তু আমাদের কিন্তু আর মুদ্রাস্ফীতিটা থাকবে না, এটা কিন্তু কমে যাবে, এবং এই যে দ্রব্য সামগ্রীর দামটা এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টাই তোমার রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি ঘটায়। তারপর দেখো চিত্রে থেকে E2 এর মুদ্রাস্ফীতি পরিমাণ বের করো, ঠিক আছে। এই যে বললাম না দুইটা ম্যাথ করলে হবে, তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে এইটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। যে ক্ষেত্রে দেখো E2 থেকে E1 থেকে E2 তে মুদ্রাস্ফীতির পরিমাণ, এই ক্ষেত্রে দেখো আমাদের যোগান রেখাটা কিন্তু তোমার দেখো স্থির, এই ক্ষেত্রে মুভ করছে কিন্তু আমাদের তোমার চাহিদা রেখাটা কিন্তু যখন বৃদ্ধি পায় তখন কিন্তু এই যে ডান দিকে সরে যায়, ঠিক আছে, ডান দিকে সরে যাচ্ছে। তো তুমি দেখো যোগান কিন্তু তোমার এই ক্ষেত্রে সেম আছে, যোগান সেম থেকে যখন আমাদের দেখো সাপ্লাই একই থেকে যখন আমাদের তোমার চাহিদাটা বৃদ্ধি পায়, চাহিদাটা এই যে যখন বৃদ্ধি পাইলো, চাহিদাটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো, দামটা কিন্তু বৃদ্ধি হলো, ঠিক আছে। ধরো তোমার কাছে 1 কেজি পরিমাণ চাল আছে, তুমি এই চালটা বিক্রি করবা, 1 কেজি পরিমাণ চাল আছে তোমার কাছে, ধরো একজন লোক আসলো, ধরো তোমার কাছে একজন লোক আসলো, একজন, ঠিক আছে। তখন তুমি এটার দাম বলবা কত, ধরো তুমি বললা যে এটার দাম 80 টাকা, ঠিক আছে। একজন না এসে ধরো এই ক্ষেত্রে আসলো কে, ধরো তোমার এই ক্ষেত্রে ডিমান্ড বেড়ে গেল, ডিমান্ড বেড়ে এই ক্ষেত্রে 10 জন আসলো, 10 জন আসলে তখন কিন্তু তুমি 80 টাকা বলবা, তখন বলবা যে না এই চালার দাম হচ্ছে তোমার 100 টাকা, নিলে নেন না নিলে না নেন। তখন কিন্তু তোমার দেখো এই যে যখন আমাদের চাহিদাটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের দেখো এই ক্ষেত্রে কিন্তু দামটাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। ইকোনমিক্স খুবই মজার একটা সাবজেক্ট, একদম আমাদের রিয়েল লাইফের যে বিষয়গুলো ঘটে ওই বিষয়গুলো কিন্তু আমরা এই ক্ষেত্রে রিলেট করতে পারি, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার চাহিদাটা যখন বৃদ্ধি পাচ্ছে, যোগান কিন্তু সেম, তোমার কাছে কিন্তু চাল 1 কেজি আছে, ঠিক আছে, চাল কিন্তু 1 কেজি আছে, তোমার এই ক্ষেত্রে কি হলো, যখন তোমার চাহিদা বৃদ্ধি পেলো এই ক্ষেত্রে আমাদের কিন্তু দাম স্তরটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল, আর উৎপাদন কিন্তু এই ক্ষেত্রে স্থির 100 একক, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির পরিমাণটা যদি আমরা বের করি, দেখো মুদ্রাস্ফীতির পরিমাণটা কি, মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে A2 থেকে তোমার AD1 থেকে A2 তে D তে তোমার এই যে স্থানান্তরটা হইলো, এই যে এই জায়গা থেকে যে তোমার এই জায়গায় স্থানান্তর হওয়ার ফলে তোমার কি পরিমাণ হইলো, মুদ্রাস্ফীতি হলো বা দাম স্তরের পরিবর্তন ঘটলো, 50 - 40 = 10। তো তোমার এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির পরিমাণ কত, মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে তোমার 10।
তারপর দেখো ঘতে বলা হচ্ছে উদ্দীপকে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ে সরকার কি কি ধরনের ভূমিকা রাখতে পারে। জাস্ট বলে আসলাম এবং ব্যাখ্যা সহকারে বলে আসলাম যে কোনটা কিভাবে কাজ করে। কারণ দেখো আমরা অনেক জায়গায় করি না, যে অনেক কলেজের টিচারদেরও এই বিষয়গুলো কিন্তু তোমার না, ঠিক আছে, বিষয়গুলো কিন্তু ক্লিয়ার না, যার ফলে তারা কিন্তু তোমার বলে যে এই করলে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কিন্তু কেন নিয়ন্ত্রণ হয়, কিভাবে নিয়ন্ত্রণ হয়, কি কারণে, এটার যুক্তি কি, ওই যুক্তিগুলো সহ কিন্তু আমি এক্ষেত্রে তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো এই যে আরেকটা অঙ্ক, যেটা দেখো একটা অঙ্কতে গেল, আমাদের দুইটা অঙ্কের মধ্যে আরেকটা অঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো জিএনপি ডিফ্লেক্টর কি, প্রথমে যদি আমরা দেখি জিএনপি ডিফ্লেক্টর হচ্ছে আমাদের, দেখো তোমার নামিক বা আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি, আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি এর অনুপাত, ঠিক আছে, এটা হচ্ছে জিএনপি ডিফ্লেক্টর, আর্থিক জিএনপি বাই প্রকৃত জিএনপি। তারপর দেখো খতে বলা হচ্ছে কোন মাত্রার মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য ভালো, কোন মাত্রার, এটা হচ্ছে আমাদের সহনীয় মাত্রার, ঠিক আছে, সহনীয় মাত্রার। কারণ কি তোমার দেখো মুদ্রাস্ফীতি হইলে যে সবসময় আমাদের তোমার খারাপ এটা কিন্তু না, কখনো সহনীয় পর্যায়ে যে মুদ্রাস্ফীতিটা এটা আমাদের জন্য ভালো। কারণ কি তোমার মুদ্রাস্ফীতি যখন তোমার একটু বৃদ্ধি থাকে, ঠিক আছে, যখন অর্থের একটা, ধরো তোমার এক্ষেত্রে আদা, ঠিক আছে, ধরো তুমি আদা চাষ করো, এই আদার দামটা হচ্ছে তোমার ধরো এখন কত টাকা আছে, আমরা যদি এসে যে বাজার হিসাব করে আমাদের ধরো আগে ছিল এটা, ধরো তুমি যদি 20 সালেই ধরো 100 টাকা কেজি, ঠিক আছে, 100 টাকা কেজি। আর ধরো তুমি এখন 24 সালে এসে এই আদার দাম কিন্তু এখন ধরো তুমি 300 টাকা কেজি। এই যে দামটা বৃদ্ধি পেলো, মুদ্রাস্ফীতি ঘটলো, যদিও হ্যাঁ এই ক্ষেত্রে অনেক বেশি হয়েছে, বাট ধরো তুমি এটা নর্মাল, ঠিক আছে, এই নর্মাল যে বৃদ্ধি পাইলো, ধরো তোমার এই ক্ষেত্রে 300 টাকা না হয়ে ধরো তোমার এই ক্ষেত্রে কি হলো, তোমার 150 টাকা হইলো। এই যে 50 টাকা যে বৃদ্ধি পেলে, এর ফলে কি হবে, এর ফলে কৃষকরা উৎসাহিত হবে যে আমি এখন দাম আমি এখন দাম বেশি পাচ্ছি, বা যারা তরুণ উদ্যোক্তা আছে তারা ওই ক্ষেত্রে বিনিয়োগ করবে, কৃষি ক্ষেত্রে মানুষ বিনিয়োগ করবে, ঠিক আছে, শ্রমিকরা তাদের মজুরি পাবে ভালো মতো, ঠিক আছে। এই যে সহনীয় পর্যায়ে যে আমাদের মুদ্রাস্ফীতিটা হইলো, দাম যে কিছু পরিমাণে বাড়লো, এটা কিন্তু ভালো আমাদের জন্য, ঠিক আছে। কারণ কিভাবে ভালো, এক্ষেত্রে মুনাফা থাকে আমাদের, কিছু বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আয় বাড়ে, ঠিক আছে, এইগুলো কিন্তু বাড়ে, যার জন্য আমরা বলতে পারি যে সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতিটা কিন্তু আমাদের জন্য ভালো। উল্লিখিত চিত্রটি কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে, কোন ধরনের, এই ক্ষেত্রে দেখো কোনটা স্থির, এডি স্থির, মানে আমাদের এই ক্ষেত্রে কিন্তু চাহিদাটা স্থির। এই ক্ষেত্রে আমাদের দেখো তোমার এই ক্ষেত্রে কিন্তু উল্টা, যোগান যখন বৃদ্ধি পায় তখন এটা তোমার এদিকে যায়, নিচের দিকে যায়, এই যে যোগান যখন বৃদ্ধি পেল তখন নিচের দিকে গেল, নিচের দিকে যাওয়ার ফলে কি হয়, তোমার যখন দেখো তোমার যোগান হ্রাস পেল, যখন তোমার AS2 তে ছিল বা AS1 এ ছিল, ঠিক আছে, তখন তোমার দাম ছিল তোমার আয় ছিল Y1, আর যখন তোমার AS2 তে গেল তখন আয় কত হইলো Y2, তখন তোমার দাম কত ছিল, যখন তোমার এই ক্ষেত্রে যোগান তোমার এই বেশি ছিল তখন দাম ছিল কম, কিন্তু যোগান যখন কমে গেল, যোগান মানে এইদিকে আসা মানে তো কম, ঠিক আছে, যোগান যখন কমে গেল তখন কিন্তু এই যে দেখো তুমি দাম কিন্তু বৃদ্ধি পাইলো, ঠিক আছে। তার মানে কি, যোগান কমে যাওয়া মানে দাম বৃদ্ধি পাওয়া, যোগান কমে যাওয়া মানে দাম বৃদ্ধি পাওয়া, চাহিদা তো একই রকম আছে, ঠিক আছে। ধরো তোমার চাহিদা এই ক্ষেত্রে আছে তোমার, তুমি ধরো তুমি কত পরিমাণ খাও, ধরো তুমি একদিনে ধরো 1 কেজি চাল খাও, ঠিক আছে, একদিনে ধরো 1 কেজি চাল খাও, রাইস খাও, ঠিক আছে, 1 কেজি রাইস খাও, কিন্তু যখন তুমি দেখছো এক্ষেত্রে তোমার কিন্তু টাকার কোনো সমস্যা নেই, তুমি এক্ষেত্রে 80 টাকায় খাও, 100 টাকায় খাও, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তুমি দেখো তখন তোমার চাল ধরো উৎপাদন হচ্ছে তোমার 300 মেট্রিক টন, ঠিক আছে, দেশে 300 মেট্রিক টন তোমার উৎপাদিত হচ্ছে, কিন্তু তখন তুমি ধরো এই যোগানটা কমে গিয়ে কত হলো, যোগানটা কমে গিয়ে 150 মেট্রিক টন নেমে আসলো। এই যে যোগান কমে গেছে, এখন কি হবে, এখন তোমার কিন্তু 1 কেজি চালই লাগবে, 1 কেজি চাল লাগবে, কিন্তু তোমার তো শুধু 1 কেজি চাল লাগবে এরকম না, তোমার মতো আরো 20 কোটি মানুষ আছে যাদের 1 কেজি করে চাল লাগে রেগুলার। তার মানে কি হলো, তোমার চাহিদাটা কিন্তু সেমই আছে, কিন্তু তোমার যোগানটা কি হলো, যোগানটা কমে গেল। যখন এই যে যোগান কমে গেল তখন তুমি কি বলবা, আরে আমার কোনো টাকার সমস্যা নেই, আমাকে দেন চাল, আমার কোনো টাকার সমস্যা নেই, আমাকে দেন চাল। তখন সে কি করবে, তখন সে বলবে যে আরে আপনার 80 টাকা চালের কেজি, আমি আপনাকে 100 টাকা দিব, তারপর আমার চাল লাগবে, ঠিক আছে, আমার চাল লাগবে। তখন কি হবে, আলটিমেটলি কিন্তু প্রাইসটা কিন্তু তোমার বৃদ্ধি পাবে,
ঠিক আছে, প্রাইসটা কিন্তু তোমার বৃদ্ধি পাবে। আগে যে ক্ষেত্রে আমাদের দাম ছিল তোমার 80 টাকা কেজি, এখন তোমার কিন্তু হয়ে যাবে কত, 100 টাকা কেজি। তো এক্ষেত্রে মুদ্রাস্ফীতি কোন ধরনের মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে, এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমাদের যে ধরনের মুদ্রাস্ফীতি এটার নাম হচ্ছে তোমার ব্যয় বৃদ্ধি জনিত। এই যে দেখো আমাদের যে ব্যয় বৃদ্ধিটা পাইলো, আগে চালের দাম ছিল 80, আগে চালের দাম ছিল 80 টাকা, এখন চালের দাম হলো 100 টাকা। এই যে ব্যয়টা যে বৃদ্ধি পাইলো, এই জন্য এটাকে বলা হয় ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, ঠিক আছে। এবং তারপর তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে যে আমাদের যোগান যখন তোমার ইসে ছিল, ঠিক আছে, যোগান যখন এ ওয়ানে ছিল তখন তোমার দেখা যাচ্ছে যে তোমার প্রাইস ছিল এইটা, এবং তারপর যখন এই টুতে গেল তখন দাম হলো এটা। তার মানে এই ক্ষেত্রে আমাদের ব্যয় বৃদ্ধি পেলো, ঠিক আছে, যোগান হ্রাস পাওয়ার ফলে এই ক্ষেত্রে আমাদের ব্যয় বৃদ্ধি পেলো, ঠিক আছে। সরি, এই ক্ষেত্রে আমার এটা ভুল ছিল, মানে এটা ছিল তোমার এটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, হ্রাস পেলে এটা উপরের দিকে যাচ্ছে। আর আমরা জানি যে তোমার যখন চাহিদাটা বৃদ্ধি পায় তখন চাহিদা বৃদ্ধি পেলে উপরে যায়, আর যোগান বৃদ্ধি পেলে নিচের দিকে যায়, ঠিক আছে। যোগান বৃদ্ধি পেলে তোমার এই লেখচিত্রে কিন্তু তোমার এটা নিচের দিকে যায়, এইটা তোমার এই রেখাটা কিন্তু নিচের দিকে আসে, ঠিক আছে। আর যদি হ্রাস পায় তাহলে উপরের দিকে যায়। আর তোমার চাহিদাটার ক্ষেত্রে কিন্তু চাহিদার ক্ষেত্রে তোমার এটা উল্টো, চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে এই রেখাটা কিন্তু তোমার উপরের দিকে যায়, ঠিক আছে। এই বিষয়গুলো মনে রাখবা। তারপর দেখো উদ্দীপকে উল্লিখিত মুদ্রাস্ফীতি আমাদের দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব ফেলে, কি ধরনের প্রভাব ফেলে দেখো এক্ষেত্রে আমাদের কি ধরনের প্রভাব ফেলে, যেটা হচ্ছে তোমার ব্যয় বৃদ্ধি জনিত তথা আমাদের জীবনে যে ধরনের প্রভাব ফেলে তা ব্যাখ্যা করা হলো। ব্যয় বৃদ্ধি জনিত মূলত দেখা গেল সামগ্রিক যোগান রেখা বামে স্থানান্তরিত হয়, যেটা আমরা বলেছি। যেমন এই ক্ষেত্রে দেখো এই যে তোমার এই জায়গায় ছিল, এটা কিন্তু তোমার এই যে দেখো বামে আসলো, এই যে দেখো তোমার এটা কিন্তু বামে চলে গেল, এই যে বামে চলে গেল, ঠিক আছে, বামের দিকে যায়। তারপর আরো কি কি হয় এই বিষয়গুলো বলতে হবে। মানুষের ব্যয় বৃদ্ধি পায়, তারপর মানুষের মনে করো এই জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, এই বিষয়গুলো তোমার বলতে হবে। যে বিনিয়োগ কমে যায়, উৎপাদন কমে যায়, ঠিক আছে, মানুষের সঞ্চয় হ্রাস পায় যেহেতু হয় ব্যয় বৃদ্ধি পায়, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার যেগুলো বই যেগুলো দেয়া আছে এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে বলতে হবে। তারপর সূচক সংখ্যা কি আমরা অলরেডি বলে দিয়েছি। অর্থের যোগান মুদ্রাস্ফীতির সম্পর্ক সরাসরি অলরেডি বলে দিয়েছি। উদ্দীপক হতে এ দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, ঠিক আছে। এই দেশের মুদ্রাস্ফীতির হার যদি আমরা নির্ণয় করি, জাতীয় বেতন স্কেল পরিবর্তনে এ দেশের 2020 সালে ভোক্তার মূল্য সূচক কত, 118। এবং এই অবস্থায় দেশটিতে ভোক্তা, ঋণদাতা, শ্রমিক এবং অন্যদিকে ব্যবসায়ী ও চোরা কারবারি ঋণ গ্রহীত করল। এবং ওই এই দেশে 2015 সালে মূল্য সূচক কত ছিল, 100 ছিল। তো মুদ্রাস্ফীতির হার আমরা যদি করি, মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের হচ্ছে চলতি বছরের দাম স্তর কত ছিল, 118, এবং ভিত্তি বছরে 2015 সালে কত ছিল, 110, এবং ভিত্তি বছরের দাম দ্বারা এটাকে ডিভাইড করতে হবে 110 দ্বারা, এবং গুণ করতে হবে 100। তো আমাদের 118 মাইনাস 100 আর বাই 100 ইন্টু এই ক্ষেত্রে তো তোমার তারপরে এটা 100 দ্বারা পার্সেন্ট করতে হবে, যেটা এই ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ হিসাবে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। এটার মান হচ্ছে 18, এবং ওই যে 100টা ছিল এটার জন্য এই ক্ষেত্রে পার্সেন্টেজ বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তো মুদ্রাস্ফীতির এই ক্ষেত্রে আমাদের হার কত, মুদ্রাস্ফীতির হার হচ্ছে আমাদের 18% মুদ্রাস্ফীতি হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই বড় একটা মুদ্রাস্ফীতি। তারপর দেখো উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিবর্ণ কিভাবে ক্ষতিগ্রস্ত ও লাভবান হচ্ছেন, ঠিক আছে। এটা কিভাবে ক্ষতিগ্রস্ত ও লাভবান হচ্ছে, এক্ষেত্রে দেখো এই অবস্থায় দেশটিতে ভোক্তা, ঋণদাতা এবং শ্রমিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। আর চোরা কারবারি ব্যবসায়ী তারা কি করছে, তারা আসলে লাভবান হচ্ছে। কিভাবে তারা লাভবান হচ্ছে, ধরো তোমার একটা পণ্য উৎপাদন করলো 2015 সালে, ঠিক আছে, যেটা তখন উৎপাদন ব্যয় ছিল তাদের কত, তাদের ধরো উৎপাদন ব্যয় ছিল তোমার 10 টাকা, ঠিক আছে, তাদের উৎপাদন ব্যয় ছিল 10 টাকা। এবং ওই জিনিসটা ধরো তোমার যেমন রড এটা তো অনেকদিন থাকে, বালু, এবং ওইটা 2020 সালে যখন বিক্রি করলো তখন তারা ওই উৎপাদন ওইটা 10 টাকা যখন ব্যয় ছিল উৎপাদন খরচ, তখন সে বিক্রি করতো 100 টাকা। কিন্তু একই জিনিস তার কিন্তু এই ব্যয়টা কিন্তু সেমই, সে 2020 সালে এসে কত বিক্রি করতেছে, 118 টাকা। এই যে সে 18 টাকা কিন্তু লাভ করতেছে। এবং এইটার উল্টাটা হচ্ছে কাদের সাথে, এই যে শ্রমিকদের সাথে, তাদের কিন্তু এই 18 টাকাটা লস হচ্ছে, তার মানে তারা কিন্তু 18 টাকা মাইনাসে চলে যাচ্ছে, এবং শ্রমিকরা কিন্তু এই ক্ষেত্রে তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর লাভবান হচ্ছে কারা, লাভবান হচ্ছে এই চোরা কারবারি ব্যবসায়ী, ঋণ গ্রহীতা যারা ছিল তারা কিন্তু এই ক্ষেত্রে দেখো লাভবান হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে
মুদ্রাস্ফীতির হার কি? মুদ্রাস্ফীতির হার কি? মুদ্রাস্ফীতির হার হচ্ছে আমাদের ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্যমূল্যের শতাংশিক, ঠিক আছে, যেই আমরা এটা বললাম, ঠিক আছে, ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে যেই এটা তোমার দ্রব্যমূল্যের যে শতাংশিক বৃদ্ধি, মানে এই যে 100 দ্বারা গুণ করে যে শতাংশিক বৃদ্ধিটা, তা কি তোমার মুদ্রাস্ফীতির বলা হয়, হার বলা হয়, ঠিক আছে। হার মানে তোমার ওই ক্ষেত্রে শতাংশিক বিষয়টা থাকবে। উদার ঋণ নীতি কিভাবে মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে? উদার ঋণ নীতি কি? উদার ঋণ নীতি, উদার বলতে বোঝায় যে সবাইকে দেয়, আর এই ঋণ নীতি মানে হলো তোমাকে ঋণ প্রদান করা। তোমার যে যায় ব্যাংকে তাকেই ঋণ প্রদান করছে, যে যায় ব্যাংকে তাকে ঋণ প্রদান করা হচ্ছে, সবার কাছে এখন টাকা চলে আসছে এবং অর্থের সরবরাহ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে? মুদ্রাস্ফীতি হচ্ছে। বোঝানোর কিছু না। উদার ঋণ নীতি মানে হচ্ছে তোমার ব্যাংক কিংবা সকলে যার কাছে যাচ্ছে সেই ঋণ দিচ্ছে এবং আলটিমেটলি ভোক্তাদের কাছে টাকা বেশি হয়ে যাচ্ছে, এবং টাকা বেশি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? তোমার এক্ষেত্রে অর্থের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হচ্ছে। দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ উদ্দীপকে আর্থিক নীতির হাতিয়ারগুলো ব্যাখ্যা করো। হাতিয়ারগুলো যেগুলো আমরা কিন্তু অলরেডি তোমার এক্ষেত্রে দেখো হাতিয়ারগুলো কি কি। দেখো, ব্যাংক হার, নগদ রিজার্ভের অনুপাত, খোলা বাজার নীতি কার্যকর ভূমিকা রাখে। তেমনি সরকারের রাজস্ব নীতি কিভাবে, যেমন প্রত্যক্ষ কর পরোক্ষ করের কথা বলেছি। এবং এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঘতে যদি বলে আর্থিক নীতির হাতিয়ারগুলো কেমন? ব্যাংকের হার। ধরো তোমার কাছে এখন টাকা বেশি হয়ে গেছে, ঠিক আছে, তখন তোমার টাকা বেশি হয়ে যাওয়ার ফলে তখন তোমার কি বলো? তোমার ধরো 10% সুদ ছিল, ঠিক আছে, 10% সুদে তোমাকে টাকা দেওয়া হইতো। এখন তোমাকে কত পার্সেন্ট? এখন তোমারে বলবে যে তুমি 15% হারে তুমি এক্ষেত্রে টাকা নিতে পারবে। এর ফলে দুইটা বিষয় হবে। এর ফলে একটা বিষয় হবে, তুমি যদি 100 টাকা তুমি করো, 100 টাকা যদি তুমি ঋণ নাও, তোমাকে ব্যাংকে কিন্তু আবার জমা রাখতে হচ্ছে কত? 115 টাকা তাকে ফিরিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। এর ফলে কিন্তু তুমি 15 টাকা তাকে বেশি দিতে হচ্ছে, এবং তোমার হাত থেকে এই 15 টাকা তার কাছে, ব্যাংকের কাছে চলে যাচ্ছে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে যখন তোমার এই সুদের হারটা বৃদ্ধি করে দিবে, তখন জনগণ বলবে 100 টাকা নিয়ে আমার 115 টাকা আবার ব্যাংক ফেরত দিতে হবে, আমি টাকাই নিব না। এর ফলে কি হবে? জনগণ কিন্তু টাকা নেওয়াটাও কমিয়ে দিবে। এর ফলে কিন্তু তোমার এই ক্ষেত্রে দেখো তুমি জনগণের হাতে টাকা কমে যাবে। তারপর দেখো, নগদ রিজার্ভের অনুপাত। ধরো আগে তোমার কেন্দ্রীয় ব্যাংক তো রিজার্ভের আমরা জানি যে মালিক, সে তার মধ্যে যেসব ব্যাংকগুলো আছে, আমাদের যত প্রাইভেট এবং সরকারি ব্যাংকগুলো আছে, তাদেরকে সে রিজার্ভ দেয়, টাকা দেয়, ঠিক আছে। বা রিজার্ভের অনুপাতটা বলতে এরকম বোঝানো হয় যে তোমার প্রতিটা ব্যাংকেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তার জমা রাখতে হবে, ঠিক আছে। যে তুমি যত টাকা তোমার কাছে আছে সব টাকাই তুমি মানুষকে দিয়ে দিবা বা সব টাকা ইনভেস্ট করবে, এটা করবে না। তোমার কাছে 200 কোটি টাকা আছে ধরো সোনালী ব্যাংকের কাছে, এক্ষেত্রে বলবে তোমার 50 কোটি টাকা তোমাকে রিজার্ভে রাখতে হবে, এবং 150 কোটি টাকা তুমি যে কোনো ক্ষেত্রে তুমি বিনিয়োগ করতে পারবা বা মানুষকে তুমি করতে পারবা, ঋণ দিতে পারবা। তো এক্ষেত্রে যখন দেখবে যে 150 কোটি টাকা দেওয়ার ফলে তোমার অর্থের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে, তখন তারা কি বলবে? নগদ রিজার্ভের হার পরিবর্তন করে তোমার কেন্দ্রীয় ব্যাংক তখন তোমার বলবে যে তুমি এখন 50 কোটি টাকা না, তোমার এখন 80 কোটি টাকা রিজার্ভে রাখতে হবে। তার মানে কি, আগে এখন সে কত টাকা করতে পারবে? তোমার ঋণ দিতে পারবে 120 কোটি টাকা, আগে দিতে পারতো 150 কোটি টাকা, এখন পারবে 120। এদের 30 কোটি টাকা কিন্তু কমে গেল, মুদ্রাস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণে এসে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার এইগুলা করা হয়। কিংবা খোলা বাজার ঋণপত্র বিক্রয়। তোমার যখন মানুষের কাছে তোমার অনেক বেশি তোমার টাকা এসে পড়ে, তখন তোমার কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক বলে যে আপনারা আমাদের ঋণপত্র ক্রয় করেন, যখন এই ঋণপত্রের দাম বৃদ্ধি পাবে তখন আপনারা বেশি টাকা পাবেন, ঠিক আছে। তার ফলে কি হয়? সরকার বা কেন্দ্রীয় ব্যাংক তোমার ঋণপত্র বিক্রয় করে মানুষের কাছে, হাতে চলে যায় কাগজ, এবং ব্যাংকগুলোর টাকাগুলো আবার তাদের নিজেদের কাছে নিয়ে নেয়। তার ফলে কি হয়? তোমার এক্ষেত্রে ব্যাংকের কাছে তোমার টাকাগুলো চলে যায় এবং তোমার বাজারে যে টাকার যে পরিমাণটা এটা তোমার কমে আসে, ঠিক আছে। তারপর সিপিআই পূর্ণরূপ কি আমরা জানি? তোমার কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা শর্ত সরবরাহ বৃদ্ধি পড়েছি। পরিবর্তনের কারণগুলো ব্যাখ্যা করো। আমরা জানি পরিবর্তনের কারণ কি, E1 থেকে E2 কেন? কারণ এক্ষেত্রে আমাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যোগান স্থির ছিল, যার ফলে আমাদের দাম বৃদ্ধি পেয়েছে, অতএব এক্ষেত্রে আমাদের এই জন্য ভারসাম্য বিন্দু E1 থেকে আমাদের E2 তে চলে গেছে। তারপর দেখি শিশু সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা অলরেডি অনেকবার দেখে আসি, ঠিক আছে। স্টার দেখো, এক্সাইটমেন্টের তুলনায় কি স্টার রাখাইলাম, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এটা।
তারপর দেখো এক্ষেত্রে তোমার পরবর্তী এসে বলা হচ্ছে সূচক সংখ্যা কি। আমরা জানি সূচক সংখ্যা কি। মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয়, এটা আমরা জানি যে সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতি ভালো। তারপর উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার, আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। উইকেটে তো আমরা জানি যে একটা যোগান রেখা স্থির থাকে এবং তোমার আরেকটার মধ্যে আমাদের সাপ্লাই কি বলে ডিমান্ড রেখা স্থির থাকে, এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা হলো এই যে ছক দিয়ে দিল, ঠিক আছে। এই ছক দেওয়ার ফলে কিন্তু আমরা দেখো মুদ্রাস্ফীতির হার কিন্তু এভাবে নির্ণয় করতে হবে। মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র কিন্তু এক্ষেত্রে দেখো সূত্র কোনটা, সামেশন পি এন কিউ জিরো, ঠিক আছে, বাই সামেশন পি জিরো কিউ জিরো। তো এক্ষেত্রে দেখো পি এন কি, পি এন হচ্ছে তোমার যে তোমার চলতি বছরের যে এইটা, ঠিক আছে, চলতি বছরের হিসাবটা, আর পি জিরো হচ্ছে ভিত্তি বছরের। তো এক্ষেত্রে দেখো তোমার দেখো আমাদের ছকে দেওয়া ছিল ভিত্তি বছরের বিষয়টা দেওয়া আছে, এবং তোমার এক্ষেত্রে কিন্তু বর্তমান বছরেরটা দেওয়া আছে। তো আমাদের সব মান তো দেয়াই আছে, আর সামেশন মানে হচ্ছে তোমার এই পি এন আর কিউ জিরোর যে সমষ্টিটা, ঠিক আছে, এই সমষ্টিটা তোমার এক্ষেত্রেই করতে হবে, সমষ্টি বা এটা শেষ। সূত্র দেয়া আছে, ছকে সব মান দেয়া আছে, এটার নতুন করে এই ক্ষেত্রে ই করার বোঝানোর কিছু নেই, ঠিক আছে, শুধুমাত্র তোমার সূত্রটা মনে রাখলেই হবে। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটা ভূমিকা রাখবে আমরা বলে দিয়েছি সরকার কর্তৃক ভূমিকাগুলা। তারপর দেখো এক্ষেত্রে বলা আছে পরবর্তী সৃজনশীলে সিপিআর পূর্ণরূপ কি আমরা জানি। মুদ্রা ঋণ গ্রহীতা কিভাবে সুবিধা ভোগ করে, মুদ্রাস্ফীতির ফলে ঋণ গ্রহীতা কিভাবে সুবিধা ভোগ করে। দেখো মুদ্রাস্ফীতির ফলে ক্রয় ক্ষমতা পূর্বের তুলনায় কম হয় বলে ঋণ গ্রহীতা সুবিধা ভোগ করে, ঠিক আছে। কিভাবে দেখো মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ সুদে আসলে প্রাপ্ত ধরো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে মজার বিষয় হয় এরকম ঋণ গ্রহীতা আর ঋণদাতাকে। ধরো তুমি 10 বছর আগে 100 টাকা ঋণ গ্রহণ করলা, 10 বছর আগে না, ধরো তুমি 1971 সালে, তখন তোমার 1 টাকায় আমরা যতটুকু জানতাম তোমার এক ভ্যান, বা আমরা তো একদম তুমি যদি আরো ই করে বলি আমি তোমরা, আমরা যে এই যে চাষার দুঃখ যে এইটা, ঠিক আছে, বাংলা প্রথম পত্রে আমরা কিন্তু জানি যে 1 টাকায় কি জিনিস পাওয়া যায়, ঠিক আছে। ধরো ওই আমলে তুমি বেগম রোকেয়ার থেকে তুমি 1 টাকা ধার নিয়েছো, ঠিক আছে, তো তুমি এখন ঋণ গ্রহীতা 1 টাকা ধার নিয়েছো, তখন 1 টাকায় কি হইতো, তোমার 40 সের বা 1 মণ চাল পাওয়া যেত, 40 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে। তো তুমি তখন আর টাকা দিলা না, কিংবা তোমার যে পরদাদা বা তার দাদার দাদা তোমার টাকা নিল সে ফেরত দেয় না। এখন তোমার কি হলো, বেগম রোকেয়ার তোমার ওই বর্তমান প্রজন্ম তোমার কাছে এসে দাবি করলো যে আমি আমার উমুক, ঠিক আছে, বেগম রোকেয়া আমার আত্মীয়, আপনার উমুকের থেকে টাকা ধার দিয়েছিল, ঠিক আছে, তো আপনি এখন ওই টাকাটা ফেরত দেন। এখন তো ভাই মুদ্রাস্ফীতির ফলে তোমার এখন 1 টাকা দিয়ে কি হয়, 1 টাকা দিয়ে তুমি একটা চকলেটই কিনতে পারো না, ঠিক আছে। 1 টাকা নিয়ে গেলে তোমার 40 মণ চাল তো দূরে থাক, ঠিক আছে, তোমার এখন 1 কেজি চালের 40 ভাগের 1 ভাগও দিবে না, ঠিক আছে তোমার। তো এখন কি হলো, এখন তুমি তো ঋণ গ্রহীতা, তোমার কি হলো, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু 1 টাকা এখন কিন্তু আর তোমার কাছে কিছুই না, এবং এর ফলে কি হলো, তুমি যে ঋণ গ্রহীতা তোমার এখন 1 টাকা কিছু না, বললো যে এই নাও তোমার 1 টাকা। কিন্তু যেই আমলে ঋণ দাতা তোমাকে 1 টাকা দিয়েছিল সেই আমলে কিন্তু 1 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে, 40 কেজি হবে এটা, ঠিক আছে, 40 কেজি, ঠিক আছে, 40 কেজি চাল পাওয়া যেত, আর এখন তোমার 1 টাকা দিয়ে একটা চকলেটও পাওয়া যায় না। তো এইভাবে কিন্তু ঋণ গ্রহীতা কিন্তু মুদ্রাস্ফীতি কি বলে তোমার তোমার মুদ্রাস্ফীতির ফলে কিন্তু সে তোমার করে সুবিধা ভোগ করে। তারপর দেখো তোমার এক্স ও ওয়াই দেশের মুদ্রাস্ফীতির প্রভাবের তুলনা, এক্স ও ওয়াই দেশের মুদ্রাস্ফীতির প্রভাব। এক্স দেশে কি হলো, মেগা প্রকল্প, সরকারি ব্যয় বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি করার ফলস্বরূপ সামগ্রিক চাহিদার বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি ঘটে, ঠিক আছে। কিন্তু তোমার দেখো, এবং ওয়াই দেশে কি হয়, ওয়াই এর দেশে তোমার প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এবং উপকরণ সংকট ইত্যাদির কারণে সামগ্রিক যোগান হ্রাস এবং মুদ্রাস্ফীতি ঘটে। দুইটা দেশে দুইটা কারণে হয়। কি হয় তোমার প্রথম দেশে তোমার এক্স দেশে কি হয়, এক্স দেশে কিন্তু তোমার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তোমার বিভিন্ন প্রকল্প করার কারণে মানুষের কাছে তোমার কি হচ্ছে, তোমার দেখো যে টাকা পয়সার কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দেখো মুদ্রাস্ফীতির প্রভাবের তুলনা করলে যদি আমরা বলি, দেখো তোমার অর্থনীতিতে চাহিদা বৃদ্ধির ফলে দাম স্তর বৃদ্ধির প্রমাণ থেকে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। অন্যদিকে পণ্য সেবার উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে ব্যয় বৃদ্ধি জনিত। এক্স দেশে কি হইলো, এক্স দেশে তোমার দাম স্তর বৃদ্ধি পাইলো, এই জন্য কিন্তু চাহিদা বৃদ্ধি জনিতই হলো। এবং ওয়াই দেশে কি হলো, ওয়াই দেশে কিন্তু তোমার প্রাকৃতিক দুর্যোগ এবং ইত্যাদি কারণে তোমার ব্যয় বৃদ্ধি জনিত তোমার
মুদ্রাস্ফীতি ঘটলো, এবং তখন তোমার এই চাহিদা বৃদ্ধিজনিত এবং কি বলে ব্যয় বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতিগুলো, এগুলো তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে যে তোমার ছকের মাধ্যমে কি হয়, এডির ক্ষেত্রে তোমার কি হয় যখন এডি এ তোমার কি বলে এই ক্ষেত্রে দেখো তুমি যদি বলি যে এই ক্ষেত্রে তোমার এ স্থির এবং তোমার এডি তোমার কি বল এডি তোমার এই ক্ষেত্রে তোমার মুভ করছে, এবং এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত, এই যে চাহিদা বৃদ্ধি পাইলো, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হলো, তোমার দাম বৃদ্ধি পাইলো, আরেকটা এর জন্য মুদ্রাস্ফীতি ঘটলো। আরেকটা ক্ষেত্রে কি হলো, তোমার এই ক্ষেত্রে দেখো তুমি এই ক্ষেত্রে এডি তোমার স্থির থাকলো, কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখো এই ক্ষেত্রে তোমার যোগান কিন্তু হ্রাস পাইলো, এই যে যোগান তোমার হ্রাস পাইলো, ঠিক আছে। যোগান হ্রাস পাওয়ার ফলে তোমার এস ছিল এটা, এবং তারপরে S2, ঠিক আছে, S2 এই যে তোমার পাইলো, এখন তোমার এই যোগান কমে যাওয়ার ফলে কিন্তু তোমার দাম তোমার বৃদ্ধি পাইলো, ঠিক আছে। এই যে দুইটা বিষয়, একটা হচ্ছে চাহিদা বৃদ্ধির জনিত, একটা বৃদ্ধির জনিত। তুমি কিন্তু চাইলে এই ছকগুলা কিন্তু আঁকাই দিতে পারো, এইগুলা কিন্তু তোমার ইসের নাম্বার ক্যারি করার ক্ষেত্রে খুবই, তুমি হাত দিয়ে আঁকাও, দরকার নাই তো তোমার স্কেল ব্যবহার করা, তুমি হাত দিয়ে জাস্ট তুমি হাত দিয়ে এইভাবে তুমি করে দাও, ঠিক আছে, হাত দিয়ে তুমি আঁকায় দাও, তোমার বুঝবে যে টিচার বুঝবে যে না তার কনসেপ্টটা ক্লিয়ার, তাকে নাম্বার দেওয়া যাইতে পারে, ঠিক আছে। ঘতে দেখো এক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ যেগুলা, সরকারি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পদক্ষেপগুলো এগুলা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করে আসছি। তো আমরা দেখো পরবর্তী সৃজনশীলে যদি যাই, এক্ষেত্রে দেখো সূচক সংখ্যা কি আমরা পড়েছি, সরকারি ব্যয় বৃদ্ধি জনিত কারণে যে দাম স্তর বৃদ্ধি পায় এটাও আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি। তারপর দেখো উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতির প্রকাশিত হচ্ছে, কোন ধরনের মুদ্রাস্ফীতি, দেখো এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারি যে এক্ষেত্রে আমাদের এডি তোমার কিন্তু স্থির, তার মানে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, ঠিক আছে, ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি আমরা এটা পড়েছি। এবং উদ্দীপকে প্রকাশিত মুদ্রাস্ফীতির কারণ কি, প্রকাশিত মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে তোমার এক্ষেত্রে চাহিদা স্থির থাকে এবং যোগান তোমার কমে যায়, যার ফলে তোমার দাম স্তর বৃদ্ধি পায়, এবং দাম স্তর বৃদ্ধি পাওয়ার ফলে মুদ্রাস্ফীতি ঘটে, ঠিক আছে। এই বিষয়টাই এই ক্ষেত্রেই করতে হলো। তারপর মুদ্রা সংকোচন কি, মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির অপোজিট, যে ক্ষেত্রে তোমার পণ্য দ্রব্যের তুলনায় মুদ্রার সরবরাহ কমে যায়, ঠিক আছে। পণ্য তোমার আমরা জানি যে মুদ্রাস্ফীতি হচ্ছে তোমার পণ্য এই পরিমাণ আছে কিন্তু তোমার মুদ্রা এই পরিমাণ চলে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আর মুদ্রা সংকোচন হচ্ছে তোমার পণ্য এই পরিমাণ আছে এবং মুদ্রার পরিমাণ নিচে চলে আসছে, ঠিক আছে, মুদ্রার সরবরাহ কম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতির ফলে অর্থের মূল্য হ্রাস পায়, অবশ্যই অর্থের মূল্য হ্রাস পায়, এটা আমরা একদম শুরুতে বলে আসছি, কারণ তুমি তখন 1 টাকায় পাইতা তুমি ধরো 2টা চকলেট, এখন তুমি 2 টাকায় পাও একটা চকলেট, তার মানে এক্ষেত্রে টাকার মানটা কিন্তু হ্রাস পেয়ে গেছে। তারপরে দেখো এই দেশের 2020 সালে মুদ্রাস্ফীতির হার, এই যে এই সেম অঙ্কটা আমরা করে আসছি, ঠিক আছে, 18%-এর এই ক্ষেত্রে 20%, ঠিক আছে, এই যে দেখো 20%, এক্ষেত্রে বৃত্তি বছর হচ্ছে আমাদের 160 ছিল আর চলতি বছর 180, আমরা কিন্তু মুখে করতে পারি, এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার হচ্ছে 20%। আর কার উপর কি ধরনের প্রভাব ফেলে, আলোকে উৎপাদনকারীদের উপর এক ধরনের প্রভাব ফেলে এবং গরিব ও সীমিত আয়ের লোকের উপর এক ধরনের প্রভাব ফেলে, ঠিক আছে, এটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করে আসছি। দেখছো তুমি এক্ষেত্রে যদি দেখো তুমি, তারপর পরবর্তী ছিল মুদ্রাস্ফীতি কাকে বলে আমরা জানি, মজুদদারি ক্ষতিকর কেন, মজুদদারি ক্ষতিকর হচ্ছে তোমার এই ক্ষেত্রে কি হয়, একটা তোমার ভাবে একটা কি বলে অন্যায় ভাবে বা তোমার একটা কৃত্রিম ভাবে তোমার যোগানটা কমিয়ে দেওয়া হয়। মজুদদারি মানে হচ্ছে তোমার ধরো তোমার কাছে 20 কেজি চাল আছে, তুমি এই ক্ষেত্রে কি করলা, তুমি 10 কেজি চাল তুমি লুকায় ফেললা, 10 কেজি চাল তুমি লুকায় ফেললা এবং তুমি বলা যে বাজারে এখন শুধুমাত্র 10 কেজি চালই আছে। এই যে যোগানটা যখন তোমার হ্রাস পাইলো তখন কি হবে, প্রাইসটা কি হবে, প্রাইসটা বৃদ্ধি পেলো, প্রাইসটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, মুদ্রাস্ফীতি কিন্তু হয়ে যাচ্ছে এবং মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা তোমার হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে 80 টাকায় 1 কেজি চাল কিনতে পারতো, এখন 80 টাকায় হাফ কেজি চাল কিনতে পারছে। এই যে সে মজুদদারি করলো, এই যে সে তোমার 10 কেজি চাল বিক্রি করলে কিন্তু সে 20 কেজির তোমার টাকা উঠিয়ে ফেলতেছে এবং পরবর্তীতে আরো 10 কেজি সে আবার বিক্রি করলো। এই যে মজুদদারি কিন্তু যে ব্যবসা করে তার জন্য লাভ, এটা একটা হারাম কাজ একদম, প্রথমত আইনত দণ্ডনীয় অপরাধ, তারপর নৈতিকভাবে এটা খারাপ, সবভাবে খারাপ, তুমি যেভাবে বলো সেইভাবে এটা খারাপ, ঠিক আছে, কারণ তুমি মানুষকে ভাই ঠকাচ্ছ, ঠিক আছে। ব্যবসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ, ব্যবসা, এবং ব্যবসায়ীরাই আবার পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ করে, ঠিক আছে। যেমন এটার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে তোমার এই যে মুদ্রাস্ফীতি, কিছুদিন পর দেখবা বলবে যে পেঁয়াজ নাই, পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে গেছে, লবণ নাই, লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের বাঙালিদের দোষ আছে, কি করে
কিছুদিন আগে আমি যখন তোমার কলেজে ছিলাম 2000 কি বলে 19-20 দিকে বললো যে লবণ, আরে বাবা মানুষকে 10 কেজি করে লবণ কিনে, আরে ভাই 10 কেজি লবণ কিন্তু ভাতের মতো খাবি যে তোর 10 কেজি লবণ কিনে আনতে হবে? তোর ঘরে 1 কেজি লবণ আছে, তোর তো 1 মাস চলবে। 1 মাস দেখ, তো 1 মাসের মধ্যে তো মজুরটা বৃদ্ধি পাবে। সে কি করলো, জনগণ গিয়ে তোমার কি করলো, যেহেতু কৃত্রিমভাবে সংকট তৈরি করা হলো, জনগণ গিয়ে যার ঘরে লবণ আছে সেও গিয়ে লবণ কিনে আনলো। লবণ যেমন সে তোমার ভাতের মতো খাবে, এরকম একটা অবস্থা। এবং তোমার কি হলো, চাহিদা বৃদ্ধি পেয়ে গেল, চাহিদা বৃদ্ধি পেয়ে গেল, যোগান হ্রাস পেয়ে গেল, দাম কিন্তু ডাবল হয়ে বৃদ্ধি পেলো। কারণ একটা আমরা জানি যে তোমার যোগান হ্রাস পেলে দাম বৃদ্ধি পায়, এর জন্য এক স্টেপ বাড়লো, ঠিক আছে, এক স্টেপ বাড়লো। এবং যখন আবার চাহিদা বৃদ্ধি পেয়ে গেল, তখন আরো এক স্টেপ তোমার দামটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল, ঠিক আছে। এবং প্রাইস কিন্তু তোমার দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। একদম যে জায়গায় তোমার দাম ছিল তোমার 1 টাকা লবণের কেজি, ওই জায়গায় দাম দেখা যাচ্ছে হয়ে গেছে 20 টাকা দাম হয়ে গেছে, ঠিক আছে। এইরকম মানে মানে বাঙালি অনেক খারাপ জাতি, ঠিক আছে। যখন দেখবে যে একটা জিনিসের কমাই দিছে, তুমি ভাই ওই জিনিসটা তখন আরো কমাই দাও খাওয়া। পেঁয়াজের দাম দাও, যখন তুমি দেখো যে 100 টাকা কেজি হয়ে 100 টাকা কেজি হয়ে গেছে, 30 টাকা দামের পেঁয়াজ, তুমি তখন কমায় খাও না, কি করবো, সে তখন 1 বস্তা পেঁয়াজ কিনে এনে খাটের নিচে মজুত করে রাখবে। এর ফলে কি হলো, চাহিদা বৃদ্ধি পেয়ে দাম কিন্তু আরো হুড়মুড়ে বৃদ্ধি পেয়ে যায়। সচেতন হইতে হবে, ইকোনমিক্সের ছাত্র হিসেবে আমাদের আরো বেশি সচেতন হইতে হবে এইসব বিষয়গুলোতে। যখন তোমার পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়ে গেল, আমরা পেঁয়াজ কেনা কমাই দিই, সেই পেঁয়াজ কয়দিন মজুত করতে পারবে? পেঁয়াজ তো সে 1 সপ্তাহ মজুত করতে পারবে, পেঁয়াজ সব নষ্ট হয়ে যাবে, সে কিন্তু একদম লসে। যখন এই ব্যবসায়ীদের শিক্ষা হবে, তখন কিন্তু তারা এইটা মজুতদারি করবে না। তো আমাদের উচিত নিজেদের জায়গা থেকে এগিয়ে আসা। শুধুমাত্র সরকার এই করে না, ভোক্তা অধিকার এই করে না, তুমি যে মূর্খ, তুমি কি করো, তুমি তোমার মতো ঠিক করো যে আমি এখন পেঁয়াজ খাওয়া কমাই দেবো, বা আমার ঘরে যেটা আছে সেটাই আমি খাই শেষ করি। আমার ঘরে 5 কেজি পেঁয়াজ আছে, আমার তো এটা দ্বারা 15-16 দিন বা 1 মাস চলে যাইতেছে, আমার তো দরকার নেই আরো 10 কেজি পেঁয়াজ কেনা না। 6 মাসের মধ্যে কি পেঁয়াজ আসবে না? 6 মাসের মধ্যে তো পেঁয়াজ লাগাই দিলেও পেঁয়াজ হয়ে যায়, ঠিক আছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে আমাদের। তারপর দেখো এখানে বলা হচ্ছে উদ্দীপকে তোমার পাঠ্যবের কোন বিষয়কে নির্দেশ করা হয়েছে? নিম্ন আয়ের চাকরিজীবী অসীম বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি থেকে চিন্তিত হয়ে পড়লেন, প্রয়োজনীয় অনেক কিছু কেনা তার জন্য সম্ভব হলো না। অন্যদিকে তার প্রতিবেশী সেলিম নিজের জমিতে চাষ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে তিনি চিন্তিত নন। এক্ষেত্রে পাঠ্যবের কোন বিষয়টা কি করা হচ্ছে? পাঠ্যবের এই ক্ষেত্রে যে নিম্ন, এটা কিন্তু আমাদের মুদ্রাস্ফীতিকে এই করা হচ্ছে। আর সলিম সলিম কি জন্য এই নন, সলিম চিন্তিত নন কেন? কারণ সে নিজের জমিতে চাষ করে, ঠিক আছে। তার এই দাম বৃদ্ধি পাইলো নাকি কমলো, এটা কিন্তু তার কোনো করে না তার। এবং সে যেহেতু কৃষক, সে দাম বৃদ্ধি পাইছে, পেঁয়াজের দাম ধরো 100 জায়গায় 300 হয়ে গেছে, সে আগে হয়তো বা পাইকারি মূল্যে তোমার ধরো 50 টাকা বিক্রি করতে, এখন সে 70 টাকা বিক্রি করবে। তার তো নিজের জায়গায় নিজে চাষ করে, তার কিনতেও হচ্ছে না, বরং সে বিক্রি করতে পারছে, এই জন্য সে চিন্তিত না, সে তো এই ক্ষেত্রে লাভবান হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী সৃজনশীলে দেখো উলম্ফন মুদ্রাস্ফীতি কি? উলম্ফন মানে হচ্ছে লাভ দেওয়া। অত্যন্ত দ্রুত গতিতে যখন তোমার দাম স্তর বৃদ্ধি পায়, ঠিক আছে। যেমন তোমার পেঁয়াজের দাম, ডিমের দাম, ঠিক আছে, কিছুদিন আগে আমাদের ডিম কিন্তু তোমার 28 টাকা হালি ছিল, 24 টাকা হালি ছিল। ওই ডিম কিন্তু তোমার দেখো একটা ডিম তোমার 15 টাকা 18 টাকা হয়ে গেছে, মানে তোমার 8 টাকার ডিম 18 টাকা হয়ে গেছে, 60 টাকার ডিম 18 টাকা হয়ে গেছে। কি পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে, এটাকে তোমার উলম্ফন উলম্ফন মানে হচ্ছে লাভ দেওয়া, এই উলম্ফন মুদ্রাস্ফীতি বলা হচ্ছে এটাকে। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, বাংলাদেশে মুদ্রাস্ফীতি ঘটে, ঠিক আছে। যেমন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, অনুৎপাদনশীল বলতে আমরা জানি যে যেটা থেকে উৎপাদন হয় না, যেমন পদ্মা সেতু থেকে আমাদের উৎপাদন হচ্ছে না, মেট্রো রেল থেকে আমাদের উৎপাদন হচ্ছে না। উৎপাদন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এই যে তোমার উৎপাদন বলতে কিন্তু বোঝানো হচ্ছে যে তুমি যে পণ্যটা তুমি কনজিউম করতে পারছো, তোমার কি কোনো ওই বিষয়গুলো আসছে না। তার ফলে কি হচ্ছে, তোমার অর্থের সরবরাহটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তোমার ইসের সরবরাহটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তোমার কি বলে, এই ক্ষেত্রে কিন্তু যাই তোমার পণ্যের এইটা কিন্তু তোমার বৃদ্ধি পাচ্ছে না, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করার জন্য। এবং যার ফলে কি হয়, তোমার অর্থের সরবরাহ বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। কি ধরনের মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে? চাহিদা বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতি প্রকাশ পেয়েছে। মুদ্রাস্ফীতি কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, এটা আমরা অলরেডি জানি। পরবর্তী সৃজনশীল দেখো মুদ্রাস্ফীতি কাকে বলে আমরা জানি। সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতি কিভাবে অর্থনীতির জন্য সহায়ক আমরা জানি। উদ্দীপকের ভিত্তিতে ভোক্তার দাম সূচক নির্ণয় করো, ঠিক আছে। দেখো এখানে কিন্তু 3টা জিনিস দেয়া আছে। কি কি দেয়া আছে? Q0 মানে তোমার ভিত্তি বছরের চাহিদাটা দেয়া আছে, ভিত্তি বছরের দামটা দেয়া আছে, এবং বর্তমান বছরের তোমার এই ক্ষেত্রে দামটা দেয়া আছে। কিন্তু বর্তমান বছরের তোমার
কিউএন যেটা ওই কিউএনটা কিন্তু তোমার দেয়া নাই। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি তোমার কিউএনটা কিন্তু আমাদের দরকারও নাই, ঠিক আছে। আমরা যদি সূত্র দেখি আমাদের কিন্তু কিউএন এর দরকার নেই, অতএব আমরা এই ক্ষেত্রে তো আমরা সূত্র জানি, সূত্র অনুযায়ী আমরা এই ক্ষেত্রে বসিয়ে দিব, ঠিক আছে। প্রাপ্ত ফলাফল থেকে দাম স্তর বৃদ্ধি জনজীবনে কি ধরনের ই পেয়েছে, ঠিক আছে। এই যে মুদ্রাস্ফীতিটা যে হইলো, ঠিক আছে, দেশে ভোক্তার দাম সূচক তোমার 200 হয়ে গেল, ঠিক আছে, 200 হইলো। এবং তোমার এই ক্ষেত্রে যে আমাদের তোমার দেখো যে ভিত্তি বছরের দাম কত ছিল তোমার, এইটার দাম ছিল কত 20, বর্তমানে হয়ে গেল 40। আগে ছিল যেটা তোমার দাম ছিল তোমার 30, এখন হয়ে গেল 60। তার মানে দাম স্তর যে বৃদ্ধি পাইলো, দাম স্তর বৃদ্ধি পাওয়া মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি, মুদ্রাস্ফীতির প্রভাবটা তোমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হচ্ছে, ঠিক আছে। তার পরবর্তী সৃজনশীলে দেখো সূচক সংখ্যা কি 100 বার পড়েছি। মুদ্রাস্ফীতি ঘটার অতিরিক্ত সরকারি ব্যয় কতখানি দেয়, অনেকখানি দেয়, আমরা পড়েছি। তারপর উদ্দীপকে আলো মুদ্রাস্ফীতির হার নির্ণয় করে, এটা আমরা জানি মুদ্রাস্ফীতির হার এই ক্ষেত্রে কত। দেখো এখানে মুদ্রাস্ফীতির হার আমরা নির্ণয় করতে জানি যে এক্ষেত্রে দেখো তোমার যে তোমার ভিত্তি বছরের যে দামটা ছিল ওইটা থেকে চলতি বছরের দাম থেকে তোমার ভিত্তি বছরের দাম বিক্রি এই করতে বিয়োগ করতে হবে, ওইটাকে ভাগ দিতে হবে ভিত্তি বছর দ্বারা, গুণ করতে হবে 100 দ্বারা, এই যে 25 এবং ওই 100 জন্য পার্সেন্টেজ। তারপর দেখো এক্ষেত্রে দাম 25 হওয়ার কারণ এবং প্রতিকার। কারণ কি মুদ্রাস্ফীতি, আর প্রতিকার কি মুদ্রাস্ফীতি। প্রতিকারে যে সব সরকার যে ভূমিকাগুলো নিতে পারে ওই ভূমিকাগুলোই তোমার এক্ষেত্রে আবার ব্যাখ্যা করতে হচ্ছে। ঘতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলাই একই ধরনের কোশ্চেন। সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে, তুমি কি ধরনের পদক্ষেপ নিতে, ঘুরে ফিরে তো সব একই। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে ব্যাখ্যা করতে হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের পরবর্তী সর্বশেষ সৃজনশীলে দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে তোমার সূচক সংখ্যা কি আমরা জানি, মুদ্রাস্ফীতি সর্বদা খারাপ না, সহনীয় পর্যায়ের মুদ্রাস্ফীতি ভালো আমরা জানি। উদ্দীপকের চিত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হচ্ছে, যেটি মানে চাহিদা বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতি এবং নিয়ন্ত্রণ সরকারের পদক্ষেপ। শেষ, ঠিক আছে। তো আমরা যদি দেখো এক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমরা খুব এই পরিমাণে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে বিষয়টা হচ্ছে তোমার মাত্র আমরা যদি তোমার মুদ্রাস্ফীতির যে দুই ধরনের যেই অঙ্কগুলা ওই অঙ্কটা এবং আমরা যদি যে কি কি পদক্ষেপ নিতে পারে এবং ওই পদক্ষেপগুলো নিলে কি হয় এই বিষয়গুলো শুধুমাত্র যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা দেখো এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল হুবহু কমন পেয়ে যাব এবং আলটিমেটলি কিন্তু আমরা এই ক্ষেত্রে ইকোনমিক্সে 10-এ 10 পাওয়া সম্ভব, ঠিক আছে। কারণ ভাই আমার নিজেরই তোমার ইকোনমিক্সে তোমার 198 ছিল, শুধুমাত্র এমসিকিউ দুটো ভুল ছিল তোমার ইসে ফার্স্ট সেকেন্ড পেপার, ওই এমসিকিউ দুটো ভুলের জন্য তোমার এই ছিল। তার মানে তোমার এই ক্ষেত্রে কিন্তু সৃজনশীল তোমার নাম্বার কাটার কোনো নেই। কতে সুন্দর করে দিলে, খতে সুন্দর করে দিলে তোমার কিন্তু এই ক্ষেত্রে কতে সুন্দর করে সংখ্যাটা দিলে তো নাম্বার কাটার কিছু নেই, খতে তুমি দুইটা প্যারা করে দিলে নাম্বার কাটার কিছু নেই, আবার ঘতে তোমার সুন্দর মতো ম্যাথই চায়, আর যেগুলাই ম্যাথ চায় না ওগুলাই তুমি ম্যাথের মতো করে পয়েন্টগুলো ধরে ধরে তুমি ব্যাখ্যা করলা, তোমার কিন্তু নাম্বার কাটার কোনো নেই, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত।